নমস্কার সকলকে, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো যেহেতু আমরা মহালয়া মানে 2 তারিখ থেকে আজকে মহালয়ার পর থেকে আমরা আজকে 4 তারিখ মানে দ্বিতীয় দিন, যেটা হচ্ছে গিয়ে আমাদের দুর্গাপুজো আর দুদিন বাদে শুরু হয়ে যাচ্ছে আর কি। মানে চতুর্থী পঞ্চমী থেকেই আমরা জানি যে দুর্গাপুজোর একটা বেশ ভালোই উদযাপন মানে করা হয়, এবং যেটাকে ইংরেজিতে আমরা সেলিব্রেশন বলি। সিমিলারলি উদযাপন করা দুর্গাপুজোতে সকলে ঠাকুর দেখা, বাইরে বেরোনো, এবং সব রকমভাবে যেটাকে আমরা বলি যে দুর্গাপুজোকে আমরা খুব ভালোভাবে আমরা আহ, উদযাপন করি। আমাদের একটা খুব প্রতীক্ষিত মানে সময় এই দুর্গাপুজো বাঙালিদের ক্ষেত্রে, যে আমরা এই সময়টা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকি। এই দুর্গাপুজো আসছে এবং দুর্গাপুজো আমাদের কাছে কিন্তু একটা ডেফিনেটলি খুবই বড় একটা মানে সময়। মানে এই সময়টা অ্যাকচুয়ালি শুধু যে বাইরে বেরিয়ে ঠাকুর দেখা বা একটু আনন্দ করা, রিক্রিয়েশন করা, সেটা যেমন আছেই, তার সাথে সাথে কিন্তু এটা যে বিভিন্ন মানুষ যারা বাইরে থাকেন, আজকে কলকাতার মানে প্রায় প্রতি ঘর থেকেই মানুষ বাইরে বাইরে ছেলে মেয়েরা চাকরি করতে মানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে তারা রয়েছেন, এবং সেক্ষেত্রে কিন্তু তাদের এই সময়টা আসার একটা খুব মানে বড় মানে ইচ্ছা থাকে, এবং অনেকেই এই সময় চলে আসেন আর কি, এবং যাদের পক্ষে আসা সম্ভব হয়। বিশেষ করে যারা ভারতে অন্যান্য রাজ্যে চাকরি করেন, যেমন ব্যাঙ্গালোরে করেন, মুম্বাই, দিল্লি, বিভিন্ন রাজ্যে যারা চাকরি সূত্রে রয়েছেন, তারা কিন্তু এই সময়টা চেষ্টা করেন যে কলকাতাতে ফিরে আসা এবং দিন সাতেক দিন দশেক বাড়ির লোকজনের সাথে কাটানো। মানে এখানে অবশ্যই তাদের মা বাবা রয়েছেন, আর বাকি অন্যান্য যে পরিবারের লোকজন রয়েছেন, তো সকলের সাথে একটা দেখা করা এবং সকলের সাথে একটা সময় কাটানো, একটা খুব ভালো সময়। সেই সময়টা কিন্তু সকলেই আমরা অপেক্ষা করে থাকি। তো কিন্তু এবছরে দুর্গাপুজো এবং এবছরের যে পরিস্থিতি চারিদিকে, সেটা যথেষ্ট অন্যরকম, এবং সেটা তা সত্ত্বেও কিন্তু এটা নয় যে পুজোতে লোকে ঠাকুর দেখবে না, বাইরে বেরোবে না, বা মানে যেটাকে বলে এনজয় করবে না, সেরকম কিছু নয়। কারণ মানুষের হচ্ছে গিয়ে মানুষ অনেক দিন ধরেই মানে অনেক মানে এই ঘটনা যে দুঃখজনক যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমরা সকলেই জানি। সেই ঘটনার ব্যাপারে আমি কোনোভাবেই কিছু বলতে চাইছি না। মানে যেহেতু এটা সকলকে নাড়িয়ে দিয়েছে, সকলের প্রচণ্ড মানে একটা মানে শখ আমরা সকলেই পেয়েছি, এবং তার তদন্ত চলছে, তার সব কিছু চলছে, এবং সেগুলো আমরা মিডিয়াতে খবরের কাগজে দেখতে পাচ্ছি। কিন্তু তাতে কি হচ্ছে, মানুষের মন যথারীতি ভারাক্রান্ত হচ্ছেই। কিন্তু এই ভারাক্রান্ত হৃদয় নিয়েও মানুষ অনেক দিন বিচার চাই করে মানে তারা রাস্তায় আছেন, আগামী দিনেও থাকবেন। কিন্তু এই সময় এই দিন 4-5 দিন 7 দিনের যে সময়টা আসছে, এই সময়তে মানুষ মানে যেহেতু একটা ছুটির সময় হচ্ছে, প্রথম কথা যেহেতু সকলেরই অফিস থাকছে, সকলেরই কাজকর্ম থাকে, অফিস স্কুল সব কিছু ছুটি থাকে, এই সময় একটা ডিক্লেয়ার্ড হলিডে হচ্ছে। তো সেই 4 দিনের একটা ছুটি যেটা মানুষ পায়, এবং এবারেও যে 4 দিনের জায়গায় হয়তো 2-3 দিন ছুটি হচ্ছে, মাঝে শনি রবিবার পড়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু মানুষ এই সময়টাকে অ্যাটলিস্ট মানে সকলের ক্ষেত্রে কিন্তু একটা মানে রিক্রিয়েশন একটা কিন্তু একটা দরকারই পড়ে। মানে সেটা সারা বছরের মানে এনার্জিটা পাওয়ার জন্য, সারা বছর যে মানুষের যে মানে ক্লান্তি বা যে ফ্যাটিক যেটা হচ্ছে, তো সেটা থেকে কিন্তু মানে একটা রেসপাইটের জন্য আমাদের কিন্তু এই দুর্গাপুজোর 4-5 দিন বা এক সপ্তাহ যদি কেউ ছুটিতে থাকেন, তাদের জন্য এটা কিন্তু 10 দিন ছুটিতে থাকেন, তাই জন্য এটা কিন্তু খুবই একটা মানে খুবই মানে একটা বেস্ট ওয়ে টু রিগ্রুপ ইয়োরসেলফ, মানে নিজেকে আবার মানে কাজকর্মে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সব দিক থেকে নিজেকে মানে ঠিকঠাকভাবে আবার যাতে কিনা আমি এনার্জেটিক হয়ে যাই। কারণ একটা মানে একটা মানে জীবনযাত্রা চলছে মানুষের একইভাবে, প্রতিদিন তাকে কাজে যেতে হচ্ছে, কাজের অনেক প্রেশার থাকছে, অনেক মানসিক অনেক স্ট্রেস তাকে নিতে হচ্ছে, এবং সেইগুলোকে নিয়ে তার মানে পারিপার্শ্বিক তার যে দৈনন্দিন জীবনের যেগুলো রয়েছে, সংঘর্ষগুলো রয়েছে, সেগুলোর সাথে সাথে তো মানুষকে এই 4-5 দিনের যে একটা ব্রেক হচ্ছে, এবং আমরা কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই দুঃখজনক ঘটনা ঘটেছে, এবং আমরা জানি প্রতি বছর যে মানে অনেক ন্যাচারাল ক্যালামিটিস হয়, অনেক মানে অন্যান্য ঘটনাও ঘটে। তো এটা তো এই বছরের ঘটনাটা খুবই একটা মানে ব্যতিক্রম, এবং তাতে কিন্তু মানুষ একেবারে মানে অবাক এবং স্টান্ড এবং খুবই দুঃখিত। সকলেই, সব স্তরের মানুষ সকলেই সব সমানভাবে দুঃখিত। এর এর যেটা মানে তদন্ত বা এর যে বিচার বা অপরাধীদের শাস্তি পাওয়ার ব্যাপার, সেটা তো চলছে, এবং সেটা আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে সেটাকে মনিটরিং হচ্ছে, দেখা হচ্ছে, কলকাতা হাইকোর্ট থেকে তার তদন্ত চলছে, সবই চলছে। কিন্তু এই যে ঘটনাটার পরেও যে মানুষের যে দৈনন্দিন জীবনের যে বাকি পারিপার্শ্বিক যে দুঃখ কষ্টগুলো থাকে, বা এই সমাজে যত অনেক ঘটনা ঘটে যেগুলো খুবই দুঃখজনক ঘটনা থাকে, এবং ন্যাচারাল ক্যালামিটি, যেমন এখানেও কিছুদিন আগে যে পশ্চিমবঙ্গে বন্যা হয়েছে, সব কিছু হয়েছে, তো সব কিছুর পরে মানুষ এই কিন্তু ভগবানের সামনেই তারা মানে মা দুর্গাকে আমরা এতটাই মানে মন থেকে মানে
শ্রদ্ধা, আরাধনা, ভক্তি, সেই জায়গাগুলোর দিক থেকে কিন্তু আমরা মা দুর্গার সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু এটাই কামনা করি, এটাই কিন্তু আমরা আশা করি যে ভগবানকে সামনে আমাদের এটাই প্রার্থনা থাকে যে আমাদের যাতে এই যত রকম সমস্যা আমরা দেখছি বা যত অপরাধ হচ্ছে, এগুলো যেন সমাজ থেকে মানে যত সম্ভব মানে মুছে যায় এবং আমাদের জীবনটা খুব সুন্দরভাবে মানে চলে, যাতে কিনা বাকি আমাদের পরিবার পরিজন সকলে সুস্থ থাকে এবং আমরা নিজেরা যাতে সুস্থভাবে থাকি। তো সেই সব মানে উম, মা দুর্গার সামনে, ভগবানের সামনে মা দুর্গা এবং তার যে তার সন্তান তারা, যেমন লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, তাদের সামনে যে আমরা সকলে আমরা আলাদা আলাদা করে তাদেরকে মানে শ্রদ্ধা সহকারে তাদেরকে পুজো করি এবং তাদের সামনে আমরা আমাদের প্রার্থনা করি, যে প্রার্থনাটা আমাদেরকে মানে আমাদের ব্যক্তিগত যে প্রার্থনাগুলো থাকে সেই প্রার্থনার জায়গা থেকে আমরা প্রার্থনা করি এবং সকলেরই মোটামুটি একই রকম প্রার্থনাই থাকে যে মানুষ চায় যে সুস্থ স্বাভাবিক জীবন, ভালো জীবন এবং মানুষের যেগুলো স্বার্থসিদ্ধি হওয়ার ব্যাপারগুলো থাকে সেই জায়গাগুলো কিন্তু মানুষ ভগবানের সামনে দাঁড়িয়ে সেই প্রার্থনাগুলোই আমরা করি। সেই প্রার্থনার কথা মনে রেখেই আমরা অষ্টমীর অঞ্জলি দিই এবং মহা অষ্টমীতে আমরা সকালে অঞ্জলি দিই, মায়ের পায়ে আমরা পুষ্প নিবেদন করি, অঞ্জলি মন্ত্র পাঠ করি। তো এবারে ঘটনাটা যেটা হচ্ছে কি, এবছরে কিন্তু যেহেতু মানুষের মন ভারাক্রান্ত এবং পশ্চিমবঙ্গে সার্বিকভাবে যে একটা মানে চাকরি এবং এমপ্লয়মেন্টের জায়গা থেকে, সরকারি চাকরির জায়গা থেকে বা বেসরকারি চাকরির জায়গা থেকে যে বেশ কিছু যে বড় সড়ো খামতির জায়গাটা রয়েছে, তো সেটা তো আমরা অনেক বছর ধরেই জানি, কিন্তু তাতেও কিন্তু যেহেতু এখানে মানে বিগত 30-40 বছর ধরে যে রাজনৈতিক পরিবেশ ছিল, তাতে কিন্তু কখনোই মানে সেইভাবে মানে ইন্ডাস্ট্রি যেগুলো প্রাইভেট কোম্পানিজ বা তারা কিন্তু সেভাবে গ্রো করেনি। আর সেই জায়গা থেকে কিন্তু চাকরি বাকরির জায়গাটা সেইভাবে কিন্তু মানে বৃহৎ আকারে কিন্তু কিছু নেই, যা আছে সেই যতটুকু রয়েছে সেই রকমভাবেই রয়েছে এবং প্রচুর কোম্পানি আমরা জানি যে কলকাতা থেকে তারা মানে তাদের ব্যবসা বাণিজ্য সেগুলোকে শিফট করে নিয়ে চলে গেছেন এবং খুব রিসেন্টলিও বেশ কিছু কোম্পানি আমাদের এখান থেকে চলে গিয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু মানে বেশ মানে পরিস্থিতি আমাদের যেখানে চাকরি বাকরির পরিস্থিতি আমরা জানি যে রিসেন্টলি যে জিডিপি রিলেটেড যে ডেটাটা এসেছে, যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের আমাদের এখানে পশ্চিমবঙ্গের কিন্তু গ্রাফ ক্রমশ নিচের দিকে, মানে মানুষের গ্রামের দিকে বা বিভিন্ন জায়গায় হাতে টাকা পয়সাই নেই মানুষের, তাদের হয়তো ওই যে সরকার থেকে যতটুকু তারা পাচ্ছেন অনুদান এবং তার সাথে তাদের যতটুকু যা চাষবাস হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু ডেটা বেশ খুবই মানে সাংঘাতিক মানে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এরপরেও কিন্তু আমরা দেখেছি যে রিসেন্টলি ওই সেমিকন্ডাক্টর রিলেটেড এর জন্য কিন্তু মানে জমি দেওয়া এবং এর মানে একটা সেমিকন্ডাক্টর যেগুলো আমাদের যত ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে লাগানো থাকে, সেই সেমিকন্ডাক্টর চিপ তৈরি করার জন্য, কারখানা তৈরি করার জন্য কিন্তু আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের মধ্যে কোনো কথাবার্তা হয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু একটা কিছু হওয়ার জায়গা রয়েছে, যেখানে কিন্তু কোনো কারখানা হতে পারে বা হবে বা জমি জায়গা দেওয়া হয়েছে বা এরকম, সেগুলো অনেক হয়তো ভবিষ্যতে তার আমরা ফল দেখতে পাবো বা এরকম কিছু। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মানে পরিস্থিতি, যে কারণে আজকে প্রতি ঘরের থেকে মানুষকে বাইরে গিয়ে অন্য রাজ্যে গিয়ে তাদেরকে চাকরি বাকরি করতে হচ্ছে এবং অন্য দেশে চলে যেতে পারলে মানুষ তো খুবই নিজেকে মানে বেটার একটা অপরচুনিটি মানে পাচ্ছি বলে মনে করছে, কারণ সেই মানে অন্য দেশে থাকা এবং এই দেশে থেকে চাকরির চেষ্টা করা বা চাকরি পাওয়ার জন্য মানুষের যে সংঘর্ষটা করা বা যারা করছেন তাদের ক্ষেত্রে হয়তো ঠিক আছে, কিন্তু যাদের কাছে সংঘর্ষ রয়েছে তাদের কাছে কিন্তু ওইটাই মানে মানুষের থাকে যে যে কোনো একটা জব আমার কাছে একটা যেহেতু এখানে কম আছে সেজন্য আমাকে বাইরের স্টেটে বা অন্য রাজ্যের থেকে বা অন্য দেশে যদি যেতে পারি তো আরও ভালো হয়। কিন্তু এই রিসেন্টলি যেটা আমাদের একটা ভালো খবর যেটা এসেছে, যেটা এই ভিডিওর মধ্যে উল্লেখ করা খুব দরকারি, যে রিসেন্ট যে 28শে অগস্ট যে উচ্চ প্রাথমিকের যে আমাদের সরকারি স্কুলগুলোতে, যে সরকারি বিদ্যালয়গুলোতে যে 5 থেকে 8 ক্লাস 8 মানে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী অবধি যে শিক্ষক নিয়োগ এত বছর ধরে আটকে ছিল বিভিন্ন মামলাতে জর্জরিত হয়ে, বিভিন্ন মামলার কারণে, তো সেই পঞ্চম থেকে অষ্টম অষ্টম শ্রেণীতে কিন্তু নিয়োগের যে জটটা সেটা কিন্তু কলকাতা যে উচ্চ আদালত ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু সেটাকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং সেই ছাড়পত্র দেওয়ার পরেও 1 মাস লেগে যাচ্ছিল, যে 1 মাসের মধ্যে তাদেরকে কাউন্সিলিংয়ের সব কিছু ডিটেল দিয়ে দিতে হবে এবং তারপরে 1 মাস কাউন্সিলিং করিয়ে সাথে সাথে রেকমেন্ডেশন লেটার তাদেরকে ইস্যু করে স্কুলে জয়েন করাতে হবে, কারণ একটা টোটাল 28শে অগস্ট থেকে ধরলে একটা 3 মাসের একটা সময়সীমা দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে দেখা যাচ্ছিল যে প্রথম 1 মাসের মধ্যে এবং প্রথম 1 মাসের মধ্যে সেখানে ছিল যে মেরিট লিস্টটা আবার নতুন করে চেঞ্জ করে দিতে হবে, যেখানে কিছু প্রার্থীকে যারা বাদ দিয়েছিলেন সেই বাদ দেওয়ার জিনিসটা ভ্যালিড নয় এবং সেটা কোর্ট মান্যতা দিচ্ছে না, কারণ ওইভাবে বারে বারে হয়তো ওই যেটা কোর্ট বিবেচনা করে বলেছেন যে রি অ্যাসেসমেন্ট করা যাবে না বা এগুলো, তারপরে কিন্তু সেই জায়গা থেকে আবার নতুন করে
এই যে মেরিট লিস্টটাও প্রকাশ করতে অনেক দেরি হচ্ছিল, এবং সেই মেরিট লিস্টটা কিন্তু আপাতত প্রকাশ করা হয়ে গিয়েছিল মানে গত যে ওই সেপ্টেম্বর মাসের ঠিক 28 তারিখে, 1 মাসের মাথায় মাথায় কিন্তু ওটা মেরিট লিস্ট প্রকাশ হয়ে যায়, এবং তারপরে কাউন্সেলিংও স্টার্ট হয়ে গিয়েছে। এবং কাউন্সেলিং এই মুহূর্তে পুজোর মাসে কম সংখ্যক মানে শিক্ষকদের কাউন্সেলিং হচ্ছে, 600-700 একটা নাম্বার হচ্ছে যাদের এই মুহূর্তে কাউন্সেলিংটা হচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু 3 তারিখ থেকে কাউন্সেলিং চালু হয়েছে, এবং সেক্ষেত্রে আজকে সোশ্যাল মিডিয়াতে বা কাগজের খবরে, মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে দেখা যাচ্ছে যে অনেক কেই স্কুল মানে বিদ্যালয়গুলোতে চয়েস করছেন, তারা এতদিন বাদে এবার ফাইনালি কাউন্সেলিং করে যেটা পাওয়া দরকার ছিল রেকমেন্ডেশন লেটার, সেই লেটারটা তারা পাচ্ছেন। এবং সেই লেটারটা গতবারে কিন্তু কাউন্সেলিং করার সময়, যে গত নভেম্বরেও সেম কাউন্সেলিং হয়েছিল এই উচ্চ প্রাথমিকের চাকরির জন্য, কিন্তু তখন কোর্টের একটা নির্দেশ ছিল যে কাউন্সেলিংটুকু করা যাবে, রেকমেন্ডেশন লেটার ইস্যু করা যাবে না, স্কুল জয়েনিং করানো, বিদ্যালয়তে জয়েনিং করানো যাবে না, কারণ তখনও বিরোধী পক্ষদের অনেক কিছু, অনেক বক্তব্য শোনা বাকি ছিল, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই জায়গা থেকে যখন এই বছর এখন সব কিছু শোনা কমপ্লিট হয়ে গিয়েছে, এবং সেখানে একটা ফাইনাল অর্ডার চলে এসেছে, এবং সেক্ষেত্রে যখন আমরা দেখছি যে কাগজে খবরে আসছে, এবং সব জায়গাতে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখছি যে যারা এত বছর বাদে রেকমেন্ডেশন হাতে পাচ্ছেন, তাদেরকে মিষ্টিমুখ করানো হচ্ছে, তাদেরকে ফুল দিয়ে, মালা দিয়ে তাদেরকে অভ্যর্থনা করানো হচ্ছে, এবং একটা বিদ্যালয়তে জয়েন করতে চলেছেন তারা কিছুদিনের মধ্যেই, বা 2 সপ্তাহের মধ্যে তাদেরকে জয়েনিংয়ের যে ফর্মালিটি হয়তো কমপ্লিট হবে। এবার 10 দিন পুজোর ছুটি আছে, বা বিদ্যালয়গুলোতেও ছুটি রয়েছে, তো সেটা তো একটা অন্য বিষয়, তাতে হয়তো দিন দশেক এদিক ওদিক হতে পারে। কিন্তু এবারে যে প্রসেসটা এগোচ্ছে, এবং প্রসেসটা যে এটা কমপ্লিট হচ্ছে, এবং তারপরে 28-29 তারিখে এই যে ফার্স্ট ফেজ কাউন্সেলিং হওয়ার পরে যে সেকেন্ড ফেজে যে বাংলা মিডিয়াম বিদ্যালয়গুলো রয়েছে, তার একটা কাউন্সেলিংয়ের শিডিউল দেওয়া হবে, এবং সেই কাউন্সেলিংয়ের শিডিউল অনুযায়ী প্রার্থীরা বিভিন্ন মানে দিনে দিনে যাদের যে ডাক পড়বে, তারা যাবেন এবং গিয়ে কাউন্সেলিংটা করাবেন। তো এই কাউন্সেলিং করানোর পরে এর সাথে তার একটা খবরও চলে আসছে যে বেশ কিছু প্রার্থী কিন্তু এই চাকরিতে অনীহা প্রকাশ করছেন, তারা কিন্তু মানে এই কাউন্সেলিংয়ে গিয়েও মনের মতো বিদ্যালয়ে পাচ্ছেন না বলে তারা রেকমেন্ডেশন লেটার বা কাউন্সেলিংটা সম্পন্ন করছেন। কাউন্সেলিং সম্পন্ন না করার পেছনে যে যুক্তি কাগজেও দিয়েছে, বা খবরের কাগজে যেগুলো আমরা পড়ছি, বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গা থেকে আমরা যা তথ্য পাচ্ছি, যে তাতে কিন্তু যারা প্রাথমিকে চাকরি করছেন বা অন্যান্য সরকারি চাকরিতে যারা এনগেজ হয়ে রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে আর কোনোভাবে মানে চাইছেন না যে তাদেরকে মানে বাড়ির থেকে দূরে যেতে, বা কেউ কেউ ভাবছেন, হয়তো কাউন্সেলিংও আসছেন না, এটা ভাবছেন যে একটা এর মধ্যে যেহেতু মানুষ 10-12 বছর হয়ে গিয়েছে, 10 বছরের ওপর হয়ে গেছে যে এই নিয়োগ প্রক্রিয়া আইনি জটে থমকে রয়েছে, এবং এখনও বেশ কিছু মামলাকারী তারা সুপ্রিম কোর্টে বিভিন্ন এসএলপি ফাইল করে সেগুলোকে হিয়ারিং করিয়ে চেষ্টা করছে যে এই যে যদি আমাদেরকে মানে আরও প্রচুর সিট বৃদ্ধি করে দেওয়া যায়, এবং প্রচুর সংখ্যক সিট যে আপডেট করে যদি আবার যদি কোনোভাবে এতে কোনো স্টে লাগিয়ে যদি এইটাকে আবার একটা জটের মধ্যে নিয়ে গিয়ে যদি আবার প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটকে এর মধ্যে ইনক্লুড করানো যায়, অথবা আবার নতুন করে যদি আবার পুরো প্রক্রিয়াকে হয়তো করা যায়, বা এরকম কিছু চিন্তা ভাবনা করছেন তারা। তো সেই জায়গা থেকে তারা হয়তো ভয়ে রয়েছে, সন্তুষ্ট হয়ে রয়েছে, ভীত হয়ে রয়েছেন যে আবার আমি আমার স্টেবল যে চাকরিটা করছি সেটাকে ছেড়ে দিয়ে আমি আবার নতুন করে এই চাকরিতে যাব, এখানে আবার নতুন এই মেধা তালিকা প্রকাশ করার মধ্যে কিছু প্রার্থী যাদের বাদ দিয়েছিল কমিশন, তাদেরকেও ঢোকাতে বলা হয়েছে, এবং সুপ্রিম কোর্টেও কিছু মামলাকারীরা মামলা করতে চলে গিয়েছেন, কিছু এসএলপি তো খারিজ হয়ে গিয়েছে, এবং আগামী দিনেও কিছু এসএলপি উঠবে, এবং যেগুলো আশা করা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট খুব একটা এগুলোকে হয়তো নতুন করে সেইভাবে গুরুত্ব দিয়ে শুনবেন, বা শুনানি হলেও সেটাতে কোনো স্টে আসার জায়গাটা আসবে না, কারণ তারাও জানেন যে সরকারের আইনজীবী বা স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী যারা রয়েছেন, তারা বলছেন যে দেখুন তারা জজ সাহেবদেরকে বোঝাচ্ছেন যে 10 বছর 12 বছর হয়ে গিয়েছে যে এরা এমপ্লয়মেন্ট থেকে মানে এখানে চাকরি হচ্ছে না, এই বিদ্যালয়গুলোতে শিক্ষকের সংখ্যা খুবই কম, মানে খুব কম বলাটাও ঠিক নয়, মানে শিক্ষক নতুনভাবে তারা নিতে পারেননি, এবং পার্শ্ব শিক্ষক দিয়ে চলছে, বা এক্সিস্টিং যে শিক্ষক রয়েছে তাদের দিয়েই চলছে, এবং সেই জায়গা থেকে একটা তো ভ্যাকেন্সি একটা তো হিউজ রয়েছে, এবং ছাত্রছাত্রীদের যে রেশিওর ব্যাপারটা, সেই রেশিওটাও মেনটেন হচ্ছে না। তো সেই জায়গাগুলো যখনই বলা হচ্ছে, তখন কিন্তু বিচারপতিরা সেইভাবে শুনেই কিন্তু প্রথমে যে দুটো এসএলপি হয়েছিল, যারা মামলাকারী ছিলেন তাদের এসএলপিগুলো খারিজ করে দিয়েছিলেন। তো সেই জায়গা থেকে এটা বলার উদ্দেশ্য এটাই যে এই মামলা এই আমাদের যে মামলা করার যে মানে চিন্তাভাবনা, হ্যাঁ, যে কোনো মানুষ মামলা করতে পারে নিয়োগে স্বচ্ছতা না থাকলে, কিন্তু এই যে বারে বারে আবার সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা, বা এই নিয়োগ প্রক্রিয়া যদি আটকে থাকে তাহলে মানে আরও অনেকের চাকরি হতে পারে, এই ধারণাটা কিন্তু আমার মনে হয় কোনোভাবেই ঠিক নয়। কারণ নতুন চাকরি, নতুন নিয়োগের জন্য সকলের যে এক্সিস্টিং যে এই মুহূর্তে যে জট যেগুলো রয়েছে, সেগুলো থেকে যাতে মানে বেরিয়ে এসে যাতে কিনা সুষ্ঠুভাবে একটা মানে প্রক্রিয়া সম্পন্ন হয়, এবং তার সাথে সাথে হয়তো এবারে রাজ্য সরকারের কাছেও থাকবে যে আমাদের একটা যখন আইনি জট কেটে গিয়েছে, তো আগামী নোটিফিকেশনগুলো তারা দেবে, এবং শুধু তাই নয়, বিভিন্ন আরও অনেক মানে জবেরও নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা থাকে, যেগুলো সরকারি চাকরিতে মানে অনেক সময় পশ্চিমবঙ্গ সরকারের অনেক রকমের ছোট ছোট বিজ্ঞপ্তি বেরোয়, বা অনেক গভর্নমেন্ট জবের থাকে। তো সেই জায়গাগুলো কিন্তু খুলে যাবে, এবং সেক্ষেত্রে আমাদেরও যে রাজ্যের যে সার্বিক অবস্থা, সেখানে হয়তো
হয়তো 14-15 হাজার শিক্ষকের চাকরি হলেই যে খুব কিছু পরিবর্তন হবে তা নয়, কিন্তু এক একটা করে ধাপ এগোলে আবার হয়তো পুলিশেও অনেক নিয়োগ হতে চলেছে, যেটা সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তো সেই নিয়োগগুলো যাতে হয়, কারণ আফটার অল আমরা পশ্চিমবঙ্গবাসী, আমাদের পশ্চিমবঙ্গে থাকতে হবে এবং আমরা আমরা থাকছি। আমরা আমাদের পশ্চিমবঙ্গকে মানে মানে আমাদের এখানে জন্ম, আমরা এখানে থাকাটাকে আমরা কোনোভাবে মনে করব না যে আমরা মানে মানে খুব অসুবিধার মধ্যে থেকে আমরা এখানে চাকরি পাচ্ছি না বা এই জায়গাগুলো তো রয়েছে, কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে এখানে যাতে আবার সচল অবস্থা আসে এবং চাকরি বাকরি যাতে আবার আস্তে আস্তে পরিস্থিতি মানে ঠিকঠাক একটা সিস্টেমেটিক ওয়েতে হয়, যাতে কিনা প্রতি বছর বছর এই যে যে চাকরিগুলো আগে বেরোতো বিজ্ঞপ্তি নিয়োগ, সেগুলো যেন বেরোয়। এবং তখনই গিয়ে হয়তো প্রকৃতভাবে আমরা যেটা হচ্ছে গিয়ে এই যে পুজো বা এই যে একটা উৎসবের সময় আমরা খুব মানে একটা মন থেকে যে আমাদের যে আনন্দ বা যে মানে যেটা আমাদের উৎসবের যে একটা মানসিকতা, যেটা একটা মানে প্রকৃতভাবে আমরা যে আনন্দিত হয়ে থাকবো, তো সেই আনন্দ, সেই মানে উন্মাদনা, সেই উদ্দীপনা, সেইগুলো কিন্তু সঠিকভাবে থাকবে, কারণ আমাদের মানে জীবনযাপন করার জন্য আমাদের চাকরি বাকরির দরকার রয়েছে। এবং শুধু চাকরি বাকরিতে আজকের দিনে যদি এরকমই চাকরি আমরা দেখি যে যেগুলো আজকের দিনে হচ্ছে, যে টেম্পোরারি রিক্রুটমেন্ট হচ্ছে বা যেগুলো কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হচ্ছে, মানে বিভিন্ন সরকারি দপ্তরও হচ্ছে, বেসরকারিতেও মানে একটা কম পয়সায় কাজ করিয়ে নেওয়ার একটা যে একটা প্রবণতা চলছে, এবং তাতে তো হয়তো মানে যারাই মানে এই নিয়োগ দিচ্ছেন, চাকরি দিচ্ছেন, তাদের দিক থেকে হয়তো তারা লাভবান হচ্ছে, কিন্তু যাদেরকে চাকরি দেওয়া হচ্ছে তারা তো খুবই মানে খারাপভাবে বঞ্চিত হয়ে রয়েছে। কারণ আজকের দিনে হয়তো ভিন্ন রাজ্যে যারা চাকরি করেন, যারা ব্যাঙ্গালোরে চাকরি করেন, তারা হয়তো খুব কম হলে, ন্যূনতম হলে 80-90 হাজার, 1 লাখ টাকা বেতন পান, কিন্তু সেখানে যদি পশ্চিমবঙ্গের বেতন যদি কেউ 10 হাজার টাকা, 12 হাজার টাকা আশা করে যে এখানে বিদ্যালয়ে চাকরি করলে 10-12 হাজার টাকা বেতন হবে, বা এখানে কোনো দপ্তরে কাজ করলে বা কোনো জায়গায় কোনো মার্কেটিংয়ের কাজে গেলে, কোনো কাজেতে গেলে, কোনো কিছুতে গেলে, সেখানে একটা এক্সপিরিয়েন্সকে কনসিডার না করে, কোনো কিছু কনসিডার না করে বলা হবে যে তোমাকে 10-12 হাজার টাকা, 14 হাজার টাকা বেতন দেওয়া হবে, এবং তাতে তাকে জীবনযাপন করা, তার একটা জীবনের যে মানে মানুষের যে অগ্রগতি বা যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে যে বেঁচে থাকার জন্য যেগুলো দরকার, কারণ মানুষের জীবন এক জায়গায় থেমে থাকবে না, তাদের জীবনে এগিয়ে যেতে হবে। তারা এগোনোর জন্য তাদেরকে সচ্ছলভাবে এগোতে হবে, মানে তাদের একটা মিনিমাম একটা তো স্যালারির প্রয়োজন রয়েছে। তো সেইটা সরকারি চাকরি হলে সেই জায়গাটাও হওয়ার সম্ভাবনা থাকছে, এবং আগামী দিনে অনেকেই শুধু যে চাকরির জন্য নয়, এই যে এত বিভিন্ন যে কোচিং সেন্টারসগুলো থাকে, যেখানে মানুষ পড়াশোনা করে এই চাকরিগুলোতে অ্যাসপায়ার করেন, অনেকের হয়তো বয়স পেরিয়ে গিয়েছে, বা অনেকের হয়তো বিএড করা নেই, অনেকের হয়তো বয়স নেই, বা অনেকের হয়তো সেইভাবে আর ইচ্ছা নেই, কিন্তু তারাও কিন্তু এই সেন্টারগুলো কিন্তু আজকের দিনে হয়তো অনেকটাই তাদের মানে মানে পরিস্থিতি আগের মতন তো নেই। কারণ যেখানে যেখানে এই বড় বড় সেন্টারগুলোতে যারা এই পার্টিকুলারলি এসএসসির চাকরি, স্কুল বিদ্যালয়ে শিক্ষকের চাকরির জন্য যারা কোচিং করাতেন, তারা কিন্তু আজকে এত বছর ধরে যেহেতু নিয়োগ বন্ধ, তো সেই কিন্তু তারাও অ্যাডমিশন নেওয়া, ব্যাচ স্টার্ট করা কিন্তু কথা ভাবেনি, এবং সেই জায়গা থেকে শিক্ষকের এই যে পার্টিকুলার কীভাবে পড়াশোনা করলে এই যে মানে টেট পরীক্ষার পড়াশোনা বা এই পড়াশোনাগুলোর জন্য কোচিংয়ের ব্যাপার রয়েছে, সব কিছু রয়েছে। এবং তার সাথে সাথে যে এই যে সিস্টেমেটিক ওয়েতে আমাদের যে সিভিল সার্ভিস এক্সামিনেশন হওয়া, বা বিভিন্ন পিডব্লিউডিতে বিজ্ঞপ্তি নিয়োগ যেগুলো বেরোয়, ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা এদের জন্য, বা অন্যান্য যে ডেটা এন্ট্রি অপারেটর বা এই চাকরিগুলোর যাতে বিজ্ঞপ্তি বেরোয়, তাতে কিন্তু আইনি জট বা এই সমস্যাগুলোকে বিভিন্নভাবে মানে বাড়িয়ে নিয়ে গিয়ে, যে যারা যখনই কেউ সাকসেসফুল হতে পারছেন না, সেখানে আইন এই জটের মধ্যে আমার মনে হয় যেটা আমাদের দেশেরও সার্বিক মানে একটা চিন্তাভাবনা করা উচিত, যে আমাদের যে যারা মহামান্য বিচারপতি থেকে শুরু করে যারা এই মানে এর মধ্যে রয়েছেন, আমি জানি না সেটাকে একটু বিল পাস করিয়ে কিভাবে করা হয়, কি হয় না হয়, যে এইভাবে যেন একটা আইনের জটের জন্য যেন 10 বছর 12 বছর যারা মেধা তালিকায় রয়েছিলেন, তারাই আবার 10 বছর বাদে চাকরি পাচ্ছেন, তা তাদের যেন এইভাবে মানে বঞ্চিত না হতে হয় আগামী দিনে কোনো পরীক্ষার ক্ষেত্রে বা কোনো জায়গা থেকে। কারণ সত্যি কথা বলতে গেলে মানুষের মানসিকতা বদল হওয়া খুবই দরকার, এবং আমরা যদি শুধু শুধু ভাবি যে আমরা এইভাবেই মানে আমাদের মানসিকতাও বদল হলে হয়তো সমাজ বদল হওয়ার সম্ভাবনাটা থাকে। নিজের বদল হলে, নিজের এক একজন ইন্ডিভিজুয়াল যদি মানে এক একজন ব্যক্তি বিশেষ যদি বদল হয় মানসিকতাতে, তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে, একটা উদাহরণস্বরূপ এটাকে যদি দেখা হয়, তাহলে কিন্তু এই মামলা যদি এতবার করে করা না হতো, হ্যাঁ দুর্নীতি হয়েছিল, সেই জায়গা থেকে মামলা করে নতুন লিস্ট দেওয়ার পরেও যদি সুপ্রিম কোর্টে গিয়ে বলেন না এই লিস্টটা ঠিক নয়, তাহলে হয়তো এই যে আগামী দিনে যে মানুষের আমাদের মানসিকতার ব্যাপারটা থাকছে, তো সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে মানে আমাদের বোঝা উচিত, যে আমরা অগ্রগতির কথা ভাববো, এবং আগামী দিনে আমরা চাইবো যে এখানে আরও নতুনভাবে কিন্তু মানে অনেক কিছু সুযোগ সম্ভাবনা হওয়ার জায়গাটা থাকছে। শুধু বিরোধিতা করা বা শুধু কোনো জিনিসকে মামলাতে এবং মানে করানো, সেটা কতটা যুক্তিযুক্ত সেটা তারাও বুঝবেন, এবং আগামী দিনেও বিচারপতিরাও ভাববেন, বা আমাদের যে দেশের যারা সরকার যারা রয়েছেন, তারাও চিন্তা ভাবনা করবেন যে কোনো নিয়োগ এটা ঐতিহাসিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যে একটা নিয়োগ প্রক্রিয়া 10 বছর ধরে আইনি জটে আটকে রয়েছে, তাতে হয়তো অনেক
মানে ম্যাটার ছিল বা অনেক জিনিস ছিল, কিন্তু এটাও ছিল যে বহু সময় দেখা গেছে যে যারা মামলাকারীদের আইনজীবী তিনি কোনো সময় উপস্থিত হতে পারেন, বা সকল পক্ষের যত আইনজীবী তারা নেই, বা কোর্টে সেই দিন হিয়ারিং করানো সম্ভব নয়, বিচারপতিরা অন্য কাজে মানে অন্য হিয়ারিংয়ে ব্যস্ত, বা ওই সময় বেঞ্চ বসছে না। কিছুদিন একটা সময় হয়েছে যে সব সময় বেঞ্চটা মানে অনেক দিন ধরে হয়তো তারা ওই বেঞ্চটা ডিসলভ হয়ে গিয়েছে, কারণ আমাদের এখানে সার্কিট বেঞ্চেরও মানে হয়, তো সেটা সার্কিট বেঞ্চ হয়ে গিয়েছে, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ চলে গিয়েছে, এগুলো আমরা জানি। তো সেই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে আমাদেরও মানে কিছুটা হয়তো চিন্তাভাবনা পরিবর্তন করা দরকার, এবং যাতে কিনা আমরা বুঝতে পারি যে আগামী দিনে আমাদের এখানে নিয়োগ হলে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে অবস্থা যদি আমরা ভাবি যে আবার হয়তো কিছুটা উন্নতি হতে পারে। কারণ এটা কখনোই সম্ভব নয় যে একটা রাজ্যের মানুষ সকলেই মানে এই রাজ্য ছেড়ে, মানে যারা ইয়ং জেনারেশন হচ্ছেন যে সকলেই আমরা এই রাজ্য ছেড়ে ভিন রাজ্যে যাবো বা অন্য দেশে চলে যাব। কারণ এটা তো একটা একটা তো ব্যালেন্সেরও ব্যাপার রয়েছে যে আমাদের মানে কত মানুষ আজকে বাইরে গিয়ে কাজ করবে। আজকে বাঙালি প্রচুর হয়ে গিয়েছে যারা বাইরে বাইরে গিয়ে চাকরি করছেন, এবং সত্যি কথা বলতে গেলে এটারও একটা মানে চিন্তা ভাবনা করার দরকার রয়েছে যে যারা বাঙালি হচ্ছেন, যারা বাইরে গিয়ে চাকরি করছেন, যারা ভালো পজিশনে ভালো পদে চাকরি করছেন সেটা আলাদা কথা, কিন্তু যারা আজকে কোনো কাজ না পেয়ে বাইরে যাচ্ছেন বা সেখানে গিয়ে তারা কম্প্রোমাইজ হয়ে একটা ন্যূনতম বেতনে চাকরি করছেন, এবং তাদেরকে যে মানসিক যে একটা জায়গা থেকে তাদের যে একটা অসুবিধা বা একটা এর ব্যাপারটা হচ্ছে, সেটা তো তাদেরকে নিয়েই চলতে হচ্ছে যে আমরা ওখানে কাজ কিছু পাইনি, সেই জন্য আমাদেরকে বাইরে বিভিন্ন রাজ্যে এসে কাজ করতে হচ্ছে, এবং সেখানে তাদেরকে শুনতে হচ্ছে যে ওই রাজ্যে কোনো কিছু কাজ মানে তোমরা পাচ্ছ না বা তোমাদের পরিস্থিতি ঠিক হচ্ছে না। তো সেই জায়গা থেকে এই যে নিয়োগগুলো যখনই হয় বা নিয়োগ হলে যে বিভিন্ন জট কেটে যখন নিয়োগ মানে এ শুরু হয়, তখন আমরা আশার আলো দেখি, এবং আমরা তখনই উৎসব এবং সব কিছুতে আমাদের মানে মানসিকভাবে আমরা খুব মানে ভালোভাবে সেগুলো করতে পারি। তো আগামী দিনে আমি আশা করবো যে আরও অনেক ভালো পরিস্থিতি আসবে, এবং আমরা অনেক অনেক ভালো নিয়োগের মানে বার্তা পাবো, অনেক নোটিফিকেশন পাবো, এবং আমরা সকলে আরও অনেক চাইবো যে অনেক কোম্পানি এখানে আসুক, অনেক ব্যবসা বাণিজ্য এখানে হোক, এবং সেই জায়গা থেকে আমাদের প্রসপারিটি হোক, যাতে কিনা আমরা মা দুর্গার কাছে এটাই আমাদের প্রার্থনা থাকবে, এটাই আমাদের নিবেদন থাকবে, এবং সব থেকে জোরালো নিবেদন থাকবে যে এই যে এরকম যে ঘটনা ঘটেছে, দুঃখজনক একটা মানে খুবই দুঃখজনক একটা ঘটনা, এরকম যেন কখনো না হয়, এবং মানে অপরাধীদের মানে শাস্তি যে যেন সঠিকভাবে বিচারের মধ্যে দিয়ে হয় এবং দ্রুত হয়, এবং মানুষের যাতে মানসিক দিক থেকে সকলে যাতে মানে এই মানে একটা অন্তত তারা একটা মিনিমাম এই যে ক্ষত হয়েছে তার একটা প্রলেপ পান, যে একটা বিচার ব্যবস্থা থেকে আমরা একটা সঠিক বিচার পেয়েছি, অপরাধীরা শাস্তি পেয়েছে, এবং সব জায়গা থেকে আবার একটা সার্বিক একটা এই যে মানুষের রাস্তায় নামা, রাত জাগা, রাত দখল, রাস্তা দখল, এগুলোর আর মানে প্রয়োজন না হয়, এবং মানুষের এই মানে যেভাবে মানে বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস রয়েছে সেটা যেন পুরোপুরিভাবে একটা সময়ের সাথে সাথে একটা টাইমের মধ্যে যেন এটা মানে সম্পন্ন হয়ে যায়। তো এটাই সকলকে মানে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই ভিডিওটা মানে আপাতত এখানেই শেষ করছি। তো ডেফিনেটলি যারা দেখছেন ভিডিওটা যারা লাইক মানে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে তবেই আরও ভিডিও বানানোর একটা ইচ্ছা থাকে, এবং এই আমার চ্যানেলের মধ্যে অনেক রকম ভিডিও আমি আপলোড করি, এবং এই ভিডিওগুলো মানে ইংরেজিতেও বেশ কিছু আমি ক্রিকেট খেলা নিয়েও ভিডিও করে থাকি, এবং পড়াশোনার রিলেটেড অনেক ভিডিও আমি করে থাকি, এবং সেই পড়াশোনার ভিডিওগুলো থেকেও অনেক কিছু ইনফরমেশান পাওয়া যেতে পারে, এবং আমি আগামী দিনেও বেশ ভালো ভালো ভিডিও করব, এবং দুর্গা পুজোতেও আমি যে মানে যতটুকু যা বেরোবো মানে বাইরে ঠাকুর দেখতে তার ভিডিও আমি ইউটিউবে আপলোড করবো, যাতে কিনা যারা বাইরে রয়েছেন, যারা কলকাতায় এই মুহূর্তে নেই বা অনেকে বেরোতে পারেন না, বেরোনো সম্ভব হয় না, সকলে দেখতে পারেন ভিডিওগুলো ইউটিউবের চ্যানেলের মধ্যে। তো সেইগুলো আমি মানে একটা ভিন্ন প্লেলিস্ট করে অন্য প্লেলিস্ট করে আমি সেগুলোকে আমার ওই প্লেলিস্টের মধ্যে আপলোড করব, এবং তার মধ্যে আমি মানে সব কিছু যেরকম অনেকেই করেন সেরকম আমিও করব, এবং আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, এবং তাতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, এবং এটাই আমার এই মুহূর্তে বক্তব্য, এবং সকলে ভালো থাকবেন, দুর্গাপুজো খুব ভালোভাবে মানে উৎসবকে খুব ভালোভাবে পালন করবেন, এবং উৎসবের সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং খুব ভালোভাবে এই উৎসবের 4-5 দিন 7 দিন আপনারা পরিবারের সবাই মিলে খুব ভালোভাবে এনজয় করবেন, এবং ভগবানের কাছে আপনাদের মনের যে প্রার্থনা যেগুলো আছে সেগুলো প্রার্থনাগুলো এগুলো নিবেদন করবেন, এবং যাদের বাড়িতে দুর্গাপুজো হয় তারা খুব ভালোভাবে দুর্গাপুজো সম্পন্ন করবেন। খুব ভালো থাকবেন সকলে, এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, লাইক করবেন ভিডিওগুলোকে। বাই বাই, থ্যাংক ইউ।